আমন্ত্রণ নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সাথে আছি আমি সারা মেহজাবিন। ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে মোহাম্মদ সাকিব নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সুজন বর্মন নামে একজন ভারতীয় নাগরিকও আহত হয়েছেন। রোববার রাতে উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য সাকিবের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। মাসুক হৃদয় পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঘটনা রোববার রাতের উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে ভারতীয় যুবক সুজনের মাধ্যমে চোরাই পথে মোটরসাইকেল আনার জন্য যায় বাংলাদেশি যুবক সাকিব। এই সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন সুজন ও সাকিব। পরে সাকিবকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত হন ভারতীয় নাগরিক সুজন বর্মন। তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সাকিব বায়েক ইউনিয়নের মাদলার নন্দননগর পুরাতন গুচ্ছ গ্রামের বাসিন্দা। সোমবার সকালে তার মরদেহ বাড়িতে নিয়ে এলে পরিবারে নেমে আসে শোকের ছায়া। এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন নিহতের স্বজনরা। বিএসএফ বাংলাদেশ আইসা গুল্লুকিটা মাইরা বিএসএফ চলে গেছে, তারপরে পাবলিকে দেখে আমার বাইরে নিয়ে হাসপাতাল নিয়ে গেছে। আমি সরকারের কাছে বিচারতে আবেদন জানাইছি, শক্ত বিচার আমি চাই। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে প্রশাসন। এই বিষয়ে বিজেপির সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে মাছের আনাগোনা বাড়লেও এখনো ডিম ছাড়েনি মা মাছ। নদীর পাড়ে উৎসবের আমেজ। বজ্রসহ বৃষ্টিপাত হলেই হালদা নদীতে ডিম ছাড়বে মিঠা পানির মাছ, এমন আশায় অপেক্ষায় রয়েছে শত শত ডিম সংগ্রহকারীরা। তবে নদী বিশেষজ্ঞরা বলছেন, গত বছর নানা কারণে কাঙ্ক্ষিত ডিম সংগ্রহ না হলেও এবার নদী দূষণ অনেক কমেছে, তাই পর্যাপ্ত ডিম সংগ্রহ হবে বলে আশা তাদের। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। হালদা নদীতে মা মাছের আনাগোনা দেখা গেলেও বজ্রসহ বৃষ্টি না হওয়ায় ডিম ছাড়তে বিলম্ব হচ্ছে মা মাছের। এই নদীতে প্রতি বছরই এপ্রিলে রুই, কাতল, মৃগেল, কালীবাউস মাছ ডিম ছাড়লেও এবার এপ্রিল মাসের পূর্ণিমা ও অমাবস্যার দুটি যোগ গেলেও হালদা নদীতে মা মাছ ডিম ছাড়েনি। তাই অপেক্ষার প্রহর গুনছেন হালদা পাড়ের ডিম সংগ্রহকারীরা। আল্লাহর রহমত হয়, পাহাড়ি ঢল নামে, তারপরে ঠান্ডার বৃষ্টি বিজলি হয়, হ্যাঁ, তখন আল্লাহর রহমত যদি হয় তাহলে আপনার ডিম ছাড়ার সম্ভাবনা আছে। এই বছর আপনার ওই যে পুকুর খনন সবকিছু নতুনভাবে কাজ চলতেছে। এইদিকে এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই বারবার বৃষ্টির আলামত দেখে ডিম আহরণকারীদের মধ্যে কিছুটা ব্যস্ততা দেখা দেয়, কিন্তু পর্যাপ্ত বজ্রসহ বৃষ্টির অভাবে গত মাসে 2 জুথে মাছ ডিম ছাড়েনি। চলতি মাসে 2টি এবং জুন মাসের 2টি তিথি ডিম সংগ্রহকারীদের ভরসা বলে মনে করেন হালদা বিশেষজ্ঞরা। আগামী 9 থেকে 15 তারিখের মধ্যে একটা জো আছে। এর মধ্যে মোটামুটি সার্বিকভাবে যদি আমরা পরিবেশগতভাবে যদি বিবেচনা করি, সবকিছুই মোটামুটি অনুকূলে আছে এখনো পর্যন্ত। তবে হ্যাচারিগুলো প্রস্তুত রয়েছে ডিম থেকে মাছের রেণু উৎপাদনের জন্য। ডিম হালা দিলে বলতেছি যে 11-12 তারিখে হয়ে যাবে, তো ওখানে যদি হয় তো সব প্রস্তুতি আমাদের কমপ্লিট। তবে হালদা নদীতে মা মাছের বিচরণের সুযোগে কেউ যেন মা মাছ শিকার করতে না পারে সেদিকে নজর রয়েছে প্রশাসনের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় 24 জন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সদস্যকে আটক করে পুলিশ। সকালে অবরোধ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও নগরের মুরাদপুর অক্সিজেন মোড়, সল্টগোলা ক্রসিং সহ বিভিন্ন স্থানে সংগঠনের নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন। জড়বদ্ধ হওয়ার জন্য চেষ্টা করেছে, আমরা সেটাও ডিসপাস করে দিয়েছি। ওকে, এরপরে আমরা যেহেতু এখানে আমরা আসার পরে দেখতাম যে এখানে একটা মাদ্রাসা আছে, এরা মাদ্রাসার ওইদিকে চলে গিয়েছে। আমরা ওদেরকে ডাকতেছি, মাদ্রাসা কমিটি আছে, ওদের সাথে বসবো। অ্যাকচুয়ালি তারা কি চাচ্ছে, এই ধরনের ম্যানমেড সমস্যা তারা কি তৈরি করতে থাকবে কিনা, আমরা এটা তাদের কনসেন্টটা নিতে চাচ্ছি। তারপরে আমরা আমাদের আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব।
শাপলা চত্বরের গণহত্যার নির্দেশদাতা সহ গণহত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। 5 মে ঢাকার শাপলা চত্বরে গণহত্যার প্রতিবাদে সোমবার সকালে চট্টগ্রামে মানব প্রাচীর কর্মসূচি পালন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। মানব প্রাচীরে যোগ দেন ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা। এ সময় বক্তব্য রাখেন উত্তরের সভাপতি তানজির হোসেন জুয়েল, মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন সহ ইসলামী ছাত্র শিবিরের স্থানীয় নেতারা। সেই পিলখানা হত্যা মামলা থেকে শুরু করে হেফাজতের 5 মে থেকে শুরু করে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর রায়ের দিন যেভাবে অকাতরে মানুষকে হত্যা করা হয়েছিল, প্রত্যেকটি গণহত্যা, এই গণহত্যাগুলোর একটি সঠিক বিচার চায়। আইনজীবী আলিফ হত্যা মামলায় রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার সকালে ভার্চুয়ালি শুনানির পর চট্টগ্রামের 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. আলাউদ্দিন এই আদেশ দেন। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার আইনজীবী আলিফ হত্যা সহ নগরীর কোতোয়ালি থানার 4টি মামলা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়। যেই ধরনের তাণ্ডব চালিয়েছিল, এই তাণ্ডবের প্রত্যেক পরোক্ষভাবে চিন্ময় দ্বারা সম্পৃক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে ওকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেছে। আবেদন আদালত মঞ্জুর করেছেন। 24 মামলায় চিন্ময় দাসকে আজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। সোমবার নগর ভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতে বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানান মেয়র। এ সময় তিনি চট্টগ্রামের জলাবদ্ধতা সহ বিভিন্ন সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন। সভায় চট্টগ্রামের উন্নয়নে চলমান কার্যক্রমের বিবরণ তুলে ধরা হয়। এ সময় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যে পরিমাণ রপ্তানি করে সে তুলনায় আমদানি করে কম। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে উন্নত মানের যন্ত্রপাতি ও প্রযুক্ত পণ্য কেনার মাধ্যমে বাণিজ্য ভারসাম্য আনতে পারে বাংলাদেশ। চট্টগ্রামের সাতকানিয়ায় দীর্ঘদিন পর বিদ্যুতের ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে। এতে আবারও চাষাবাদে সেচ সুবিধা চালু হয়েছে। এদিকে আবহাওয়া অনুকূলে থাকায় এবছর বাম্পার ফলনে কৃষকের খুশিতে সন্তুষ্ট উপজেলা প্রশাসন। বোরো ধানের বাম্পার ফলন এবং যথাসময়ে ধান কাটতে পেরে উপজেলা কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কৃষকেরা। কৃষির যে কোনো সমস্যায় উপজেলা প্রশাসন যদি এভাবে এগিয়ে আসে, তাহলে কৃষি নির্ভর দেশে কৃষকেরা দ্বিগুণ উৎসাহে কৃষি চাষে আগ্রহী হবে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। চট্টগ্রামের সরাইপাড়ায় ওয়াসার সুপেয় পানির জন্য হাহাকার চলছে। পানির অভাবে চরম দুর্ভোগে পড়েছেন সরাইপাড়াবাসী। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। পুল এলাকায় দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সারি আমরা দেখছি পানির জন্য তারা অপেক্ষা করছেন কখন ওয়াসার পানি ঢুকবে, কিন্তু অনেক দিন ধরে ওয়াসার পানি কোনোভাবে পায় না। মাঝে মাঝে একটু আসলেও 2-3-4 মিনিট থেকে কিন্তু আবার পানি পাচ্ছে না। তার কারণে এখানে নলকূপের পানির উপরে অনেকটা ভরসা করতে হচ্ছে, কিন্তু নলকূপের পানিতেও আয়রন থাকার কারণে কিন্তু অনেকটা হতাশ হয়ে পড়েছেন এখানে যারা বাসিন্দা আছেন। দীর্ঘদিন ধরে কিন্তু তাদের যে দাবি, দ্রুত সময়ের মধ্যে ওয়াসার পানি যদি তারা পেত, সুপ্রিয় পানি যদি পেত, তাহলে অনেক সুবিধা হতো বলে তারা মনে করছেন। এখানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আমরা দেখছি একেবারে দীর্ঘ সারি দেখা যাচ্ছে পানির জন্য অপেক্ষা করছেন। পানি কতদিন ধরে আপনারা পানি পাচ্ছেন? পানি আজকে 3 মাস ধরে নাই, 3 মাস ধরে পানি নাই। তো 3 মাসের মধ্যে আপনার মনে করেন 2-3 বার পানি আসলো আপনার সবগুলা লাইনে পানি পাওয়া যাচ্ছে না। কিছু লাইনে আসতেছে, কিছু লাইনে নেই। পুরো সরাইপাড়ার 11 নম্বর ওয়ার্ডের মধ্যে লোহারপোল এবং গ্রিন ভিউ কোথাও পানির কোনো ব্যবস্থা নেই, পানি আসতেছে না। ওয়াসার বিল তো নিচ্ছে, মাসে মাসে তাদেরকে বিল পরিশোধ করা হচ্ছে এবং ওয়াসার সাথে যোগাযোগ করলো তারা শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে যে পানি আসবে, কিন্তু আসলে কবে আসবে সেটা তারা সুষ্ঠুভাবে বলতে পারতেছে না।
দুদিন আসছিল এর আবার বন্ধ হয়ে গেছে 5 মিনিট 10 মিনিট আঙ্গলানে তো একবারে জানো আর আয়রন আছে যে কোন লাইনে আসে না আঙ্গলানে তো হন্দ আসে না তুমি 3 মাস ধরে আসে না 3 মাস ধরে পানি কত আইলে পাওয়া জানা হইলে নি 3 মাস ধরে কষ্ট মানে কদ্দুর মানে 10 মিনিট থাকে না ভাই 10 মিনিট পরে বন্ধ হয়ে যায় কদ্দুর ঘুরে 10 মিনিট হইলে বন্ধ হয়ে যায়। আচ্ছা, নলকূপের পানির উপরে অনেকটা ভরসা মনে হয় আপনার? হ্যাঁ, কিন্তু ওই পানি তো ব্যবহার করা যায় না, রান্না করা যায় না, আয়রন বেশি, ভাত নষ্ট হয়ে যায় ভাত রান্না করলে, কালো হয়ে যায়। বুঝতে পেরেছেন, এখানে যে নলকূপ আছে নলকূপের উপরে অনেকটা ভরসা বলে তারা মনে করছেন, কিন্তু দেখা যাচ্ছে সেই নলকূপের পানিতেও কিন্তু অনেক বেশি আয়রন, তার কারণে সেই পানিও রান্না করার উপযোগী নয় বলে তারা মনে করছেন। একটু রান্না করতে গেলে কিন্তু তরকারি সহ নষ্ট হচ্ছে এমন কথা তারা বলছেন। দ্রুত সময়ের মধ্যে ওয়াসার পানি যদি তারা দেয় তাহলে কিন্তু এই এলাকার বাসিন্দা যারা আছেন তারা যে পানির জন্য হাহাকার করছেন দীর্ঘদিন ধরে, তারা কিছুটা হলেও তারা এই সমস্যা থেকে মুক্তি পাবে বলে তারা মনে করছেন। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেল সহ কয়েকটি দাবিতে কর্মবিরতি করেছেন লক্ষ্মীপুর আদালতের কর্মচারীরা। সকালে আদালত প্রাঙ্গণে জেলা বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজন করা হয়। এ সময় বক্তারা বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় সহ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান সহ বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের 7ম থেকে 12তম গ্রেড ভুক্ত করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। কিশোর গ্যাং ও মাদক থেকে দূরে রাখতে কুমিল্লায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো শিক্ষা সেমিনার। সকালে কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত কুমিল্লা কমার্স কলেজ অডিটোরিয়ামে বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এই শিক্ষা সেমিনার হয়। সেমিনারে শিক্ষার্থীদের কল্যাণে প্রায় 3000-এর অধিক শিক্ষিত বেকার ছেলে মেয়েকে ফ্রিল্যান্সিং করে কর্মসংস্থান সৃষ্টিকারী ফ্রিল্যান্সার ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শুভ সংঘের প্রধান উপদেষ্টা কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুর রহমান খান। চাঁদপুরে যত্রতত্র সিএনজি অটোরিকশার স্টপেজ, এতে জনদুর্ভোগ চরমে। বিস্তারিত এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন কর্মকার। খোকন, এ বিষয়ে সেখানকার সাধারণ মানুষজন কি বলছেন এবং এই জনদুর্ভোগ কমাতে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কি সিদ্ধান্ত নিয়েছে বা কি হচ্ছে সেখানে এই বিষয়ে জানাবেন বিস্তারিত। ধন্যবাদ মেহজাবিন। চাঁদপুরের যত্রতত্র সিএনজি এবং অটোরিকশা স্ট্যান্ডের ফলে কিন্তু সেখানে যানজটের সৃষ্টি হচ্ছে। এই যানজটের ফলে জনদুর্ভোগ কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। আমি আছি চাঁদপুর কালীবাড়ির শপথ চত্বর এলাকায়। সেখানে ঘুরে দেখা যায় যে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে সেখানে প্রতিটি রাস্তার মোড়ে মোড়েই কিন্তু সিএনজি এবং অটোরিকশা দাঁড়িয়ে যাত্রী পারাপার করছে, যাত্রী উঠানামা করছে, এতে যানজটের সৃষ্টি হচ্ছে এবং এই জনগণ অর্থাৎ যাত্রীরা এতে একেবারে নাভিশ্বাস উঠে গেছে। কোথাও তিন পরিমাণ জায়গা নাই সিএনজি এবং অটোরিকশা দূরত্বের কারণে তারা এই থেকে পরিত্রাণের জন্য এই পৌর প্রশাসন গোলাম জাকারিয়া কিন্তু ইতিমধ্যে একটি স্টেনও তাদের জন্য করেছেন ওয়ারলেস ফিশারি গেট সংলগ্ন এলাকায়, কিন্তু তারা সেখানে যাচ্ছেন না। তারা সেখানে না গিয়ে এই শহরের গুরুত্বপূর্ণ সড়কের এই মোড়ায় মোড়ায় তারা কিন্তু অটোরিকশা এবং সিএনজি থামিয়ে এই যানজট সৃষ্টি করছে এবং গোলাম জাকারিয়া কিন্তু আরেকটি পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি এই অটোরিকশা লাল এবং সবুজ চিহ্নিত করে তাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা হলো লাল অটোরিকশা একদিন চলবে, সবুজ অটোরিকশা সেদিন বন্ধ রাখবে। আবার পরের দিন সবুজ অটোরিকশা চলবে, লাল অটোরিকশা বন্ধ রাখবে। কিন্তু এই নির্দেশনা তারা মানছেন না। তারা কিন্তু তাদের সেই মোড়ায় মোড়ায় সিএনজি এবং অটোরিকশা থামিয়ে তারা কিন্তু যানজট সৃষ্টি করছেন এবং মানুষ সেই ভোগান্তির শিকার হচ্ছেন এবং ভুক্তভোগী মানুষ বলছেন যে
পৌর প্রশাসক যদি মারমুখী অবস্থান না নেয় তাহলে এই যানজট নিরসন করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। তারা এই দুর্ভোগ থেকে পরিত্রাণের দাবি জানিয়েছেন। তো এই ছিল চাঁদপুরের জন দুর্ভোগের সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে। খোকন, আপনাকে ধন্যবাদ। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী খোকন কর্মকার। এ ছিল এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।